নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। ক্যাচমিস অর্থাৎ ম্যাচমিস, সেটা আবারও প্রমাণ করল ভারত। বিশ্রী বোলিং এবং ফিল্ডিং এর জোরে জোড়া সেঞ্চুরির পরও হার ভারতের। 3 ম্যাচের সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা। তিনশো 58 তুলেও হার। রায়পুরে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতে গিয়েছে টেম্পা বাভুমা দক্ষিণ আফ্রিকা। যার পর ভারতের অস্থায়ী অধিনায়ক কে এল রাহুল বেশ মুষড়ে পড়েছেন। তার মতে রায়পুর ওয়ানডে হারের নেপথ্যে টসে হার একটা বড় কারণ। কোহলি সেঞ্চুরি পেলে ভারত জেতে, এই কথাটা একেবারে মিথ্যে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু রায়পুরে অন্য ছবি দেখা গেল। একাধিক নজির গড়ে বিরাট সেঞ্চুরি করলেন বটে, কিন্তু সেই ইনিংস জলে গিয়ে প্রায় 7 বছর পর বিরাটের সেঞ্চুরিতে জয় পেল না টিম ইন্ডিয়া। দ্রুতই শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের শীর্ষ লীগ এবং অন্যান্য লীগ। ক্লাবগুলির সঙ্গে বৈঠকে আশ্বাস দিল ক্রীড়া মন্ত্রক। তবে কিভাবে এই লীগ হবে তা নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি মন্ত্রক। সবটাই নির্ভর সুপ্রিম কোর্টের শুনানিতে। ক্যাচমিস অর্থাৎ ম্যাচমিস, সেটা আবারও প্রমাণ করল ভারত। 358 রান তুলেও জিততে পারল না গম্ভীর ব্রিগেড। বিশ্রী বোলিং এবং ফিল্ডিং এর জেরে জোড়া সেঞ্চুরির পরও হার ভারতের। 3 ম্যাচের সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা। রায়পুরের শিশির ভারতের 1 ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়ের স্বপ্নে জল ঢেলে দিল। 358 রান তুলেও জিততে পারল না গম্ভীর ব্রিগেড। বিফলে গেল জোড়া সেঞ্চুরি। মার্করাম, ব্রেভিস, ব্রিটসকেরা দুর্দান্ত ইনিংস খেলে দ্বিতীয় ম্যাচ জিতিয়ে দিলেন প্রোটিয়াদের। ফলে 3 ম্যাচের সিরিজ এখন সমতায়। বিরাট কোহলি আউট হওয়ার পর শেষ 65 বলে মাত্র 74 রান তুলেছিল ভারত। একটা সময় যে রানটা 400-র কাছাকাছি চলে যাবে বলে মনে হচ্ছিল, সেটাই আটকে গেল 358-তে। রায়পুরের পিচ এবং শিশিরে সেই রান এই ভারতীয় বোলিং বিভাগের পক্ষে আটকানোটা যে সহজ হবে না, সেটা তখনই বোঝা গিয়েছিল, আর হলোও তাই। অবশ্য ভারতের এই হারে শুধু পরিস্থিতিকে দায়ী করা ঠিক হবে না। একই সঙ্গে দায়ী করতে হবে প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, হর্ষিত রানাদের নিয়ন্ত্রণহীন অসংযত বোলিংকে। অবশ্য ফিল্ডাররাও কম যান না, তারাও যাচ্ছে তাই ভাবে রান গলিয়েছেন। অথচ এদিন ম্যাচের শুরুটা দারুণ করেছিল টিম ইন্ডিয়া। বুধবারও টস হারান রাহুল। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম 10 ওভারের মধ্যে আউট হয়ে যান 2 ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। তারপর ভারতীয় ইনিংসের হাল ধরেন সেঞ্চুরি হাঁকানো 2 তারকা বিরাট এবং ঋতুরাজ। 195 রানের জুটি গড়েন দুজনে। এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ঋতুরাজ। তবে 83 বলে 105 রানে শেষ হয়ে যায় তার ইনিংস। ঋতুরাজের পর আন্তর্জাতিক ক্রিকেটের 84তম সেঞ্চুরিটি করে ফেলেন বিরাট কোহলিও। 93 বলে তার সংগ্রহ 102 রান। সেই সময় রানের গতি প্রতি ওভারে প্রায় 7.5-এর কাছাকাছি পৌঁছে যায়। এদিন ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে আনেন অধিনায়ক রাহুল। তিনি ব্যাট করতে নামেন 5 নম্বরে। রাঁচিতে 60 রানের ইনিংস উপহার দিয়েছিলেন। রায়পুরে 33 বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত 66 রানে অপরাজিত থাকেন রাহুল। কিন্তু বিরাট আউট হওয়ার পর থেকেই ভারতের রানের গতি কমতে থাকে। নিজের ভুলে রান আউট হন ওয়াশিংটন সুন্দর। তারপর ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। কিন্তু 27 বল খেলে মাত্র 24 রান করেন তিনি। ভারতের 400 রান তোলার স্বপ্ন ওখানেই শেষ। নির্ধারিত 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে ভারত তোলে 358 রান। তখনই অনেকে আশঙ্কা করেছিলেন এই পরিস্থিতিতে রানটা যথেষ্ট নয়। সেই আশঙ্কাই সত্যি হল। 26 রানে প্রোটিয়াদের প্রথম উইকেট পড়লেও দ্বিতীয় উইকেটের জুটিতেই হয়ে যায় সেঞ্চুরি পার্টনারশিপ। অধিনায়ক বাভুমা 46 রানে আউট হলেও অন্যদিকে ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা শুরু করেন মার্করাম। মাত্র 98 বলে 110 রান করেন তিনি। কিন্তু মার্করামের উইকেটের পরও ম্যাচে ফিরতে পারেনি ভারত। মিডল অর্ডারে ম্যাথু ব্রিটসকে এবং ডেওয়াল্ড ব্রেভিস দুজনেই অনবদ্য ইনিংস খেলেন। ব্রিটসকে করেন 68, মাত্র 34 বলে 54 করেন ব্রেভিস। ওই 2 ব্যাটারের ইনিংসেই ভারতের হাতের বাইরে চলে যায় খেলা। শেষ পর্যন্ত 4 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেন প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। হাই নিউজ নেটওয়ার্ক। তিনশো 58 তুলেও হার, রায়পুরে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতে গিয়েছে টেম্পা বাফুমা দক্ষিণ আফ্রিকা, যার পর ভারতের অস্থায়ী অধিনায়ক কে এল রাহুল বেশ মুষড়ে পড়েছেন। তার মতে রায়পুর ওয়ানডে হারের নেপথ্যে টসে হার একটা বড় কারণ হয়ে গেল। 358 তুলেও ম্যাচ জেতা যায়নি, উল্টে রায়পুরে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতে গিয়েছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। এরপর ভারতের অস্থায়ী অধিনায়ক কে এল রাহুল বেশ মুষড়ে পড়েছেন। তার মতে রায়পুর ওয়ানডেতে হারের নেপথ্যে টসে হার একটা বড় কারণ হয়ে গেল। খেলা শেষে রাহুলকে পুরস্কার বিতরণী মঞ্চে জিজ্ঞাসা করা হয় 358 রান তুলেও হার মেনে নেওয়াটা কষ্টকর কিনা। জবাবে তিনি বলেন, না, কারণ শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে গেল। দ্বিতীয় ইনিংসে বল করা খুব কঠিন হয়ে পড়েছিল। রাঁচি ওয়ানডেতে আমরা যথেষ্ট ভালো খেলেছিলাম, সেদিনেও শিশির ভেজা বল নিয়ে বোলিং করতে হয়েছিল আমাদের। আম্পায়াররা কয়েকবার বল বদলের অনুমতিও দেন, কিন্তু রায়পুরের টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে গেল। উল্টে আমার খারাপ লাগছে যে পরপর দুটো টস হারলাম ভেবে। টসটা বড় তফাৎ করে দিয়েছে। তথ্যের খাতিরে বলে রাখা যাক, টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ভারত 358 তোলে ঠিকই, কিন্তু তারপরেও রানটা 15-20 রান কম ওঠে। রাহুল বলেছিলেন, পিছন ফিরে দেখলে মনে হতেই পারে যে কয়েকটা জিনিস আরও ভালো করা যেত। আমরা বাড়তি 20-25 রান তোলা নিয়ে কথাও বলেছিলাম ড্রেসিং রুমে, যাতে ভেজা বল নিয়ে বোলিং করার সময় বোলাররা একটু সুবিধে পায়। বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে, আর গোটা 20 রান হলে খেলাটা আমাদের দিকে আসতে পারত। তবে আমাদের বোলিং ও ফিল্ডিং আরও ভালো হতে পারত। বেশ কয়েকটা ফিল্ডিং মিস হয়েছে, বাজে 4 গলিয়েছি। এমন ভুল পরের ম্যাচে করলে হবে না। সাধারণত রাহুল নামে 6 নম্বরে, কিন্তু রায়পুরে নেমেছিল 5-এ। এই প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত 6 নম্বরে নামি, এই ম্যাচে নামলাম 5-এ। বিরাট ও ঋতুরাজ দারুণ খেলেছিল। অতি ভাই বলল, এরপর আমারই নামা উচিত। আগের ম্যাচে রান পেয়েছিলাম, তাই আত্মবিশ্বাসী ছিলাম। সেটা কাজে লাগাতেই 5 নম্বরে নেমেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 32 থেকে 33 ওভারের পর। সিরিজের চূড়ান্ত ম্যাচ 6 ডিসেম্বর বিশাখাপত্তনমে। হাই নিউজ নেটওয়ার্ক। কোহলি সেঞ্চুরি পেলে ভারত জেতে, এই কথাটা একেবারে মিথ্যে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু রায়পুরে অন্য ছবি দেখা গেল। একাধিক নজির গড়ে বিরাট সেঞ্চুরি করলেন বটে, কিন্তু সেই ইনিংস জলে গিয়ে প্রায় 7 বছর পর বিরাটের সেঞ্চুরিতে জয় পেল না টিম ইন্ডিয়া। কোহলি সেঞ্চুরি পেলেই ভারত জেতে, এই কথাটা একেবারে মিথ্যে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু এই রায়পুরে অন্য ছবি দেখা গেল। একাধিক নজির গড়ে বিরাট সেঞ্চুরি করলেন বটে, কিন্তু চোখ ধাঁধানো সেই ইনিংস জলে গেল। প্রায় 7 বছর পর বিরাটের সেঞ্চুরিতে জয় পেল না টিম ইন্ডিয়া। রাঁচিতে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে রায়পুরেও শুরু করেন বিরাট। 53তম সেঞ্চুরি হাঁকান। তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে 84 সেঞ্চুরির কিং। 93 বলে 102 রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেও দল জয় পায়নি। এমন ঘটনা ঘটল পাক্কা 6 বছর 9 মাস পর। 2019 সালের মার্চ মাসে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি সেঞ্চুরি পেলেও হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচে কোহলি 95 বলে 123 রান করেছিলেন, অর্থাৎ 2462-র পর রায়পুরে বিরাটের সেঞ্চুরির সত্ত্বেও হেরে গেল ভারত। 2017 সালের অক্টোবরেও এমনটাই হয়েছিল। সেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ছিল নিউজিল্যান্ড। ওয়ানডেতে 53 সেঞ্চুরি রয়েছে কোহলির, এর মধ্যে 8টিতে হেরেছে টিম ইন্ডিয়া। তবে 2025-এ অসাধারণ ফর্মে রয়েছেন তিনি। 12 ইনিংসে 58.60 গড়ে 586 রান করেছেন। স্ট্রাইক রেট 92.72। সেঞ্চুরি এবং 3টি হাফ সেঞ্চুরিও রয়েছে। রাঁচিতে 135 রানের দুরন্ত ইনিংসের পর আইসিসির ক্রমতালিকায় 4 নম্বরে উঠে এসেছেন তিনি। মকডালে থাকা রোহিত শর্মার চেয়ে মাত্র 32 পয়েন্টে পিছিয়ে তিনি। উল্লেখ্য, সবচেয়ে বেশিবার টানা 2 ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। বিশ্বের আর কোনো ব্যাটারের এমন নজির নেই।
6টি সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। আরও একটি রেকর্ড হলো বিভিন্ন ভেন্যুতে যুগ্মভাবে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও এখন তার নামে। সচিনের নামেও একই নজির। এরপর রয়েছেন রোহিত শর্মা, হাশিম আমলা, এবি ডিভিলিয়ার্স, এরাও রয়েছেন। এমন দুর্ধর্ষ সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন বিরাট, যা প্রাণ সঞ্চারিত করে গোটা স্টেডিয়ামে। দর্শকদের চিৎকারে তখন কান পাতা দায়। বলা বাহুল্য, বিরাট এবং ঋতুরাজের ইনিংসের সৌজন্যে ভারত 358 রান করে। সেই ম্যাচ 4 বল বাকি থাকতে 4 উইকেটে জিতে সিরিজের সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। হাই নিউজ নেটওয়ার্ক। রায়পুরে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে এই সেঞ্চুরির নেপথ্যে রয়েছে বিরাট কোহলির পরামর্শ। নিজেই কথা বলেছেন সিএসকে অধিনায়ক। কোহলির এহেন ভূমিকায় খুশি কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারও। রায়পুরে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। 77 বলে সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তবে এই সেঞ্চুরির নেপথ্যে রয়েছে বিরাট কোহলির পরামর্শ। নিজেই কথা বলেছেন সিএসকে অধিনায়ক। কোহলির এহেন ভূমিকায় খুশি কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারও। তার মতে ঋতুরাজের প্রাথমিক জড়তা কাটাতে সাহায্য করেছেন কোহলি। রাঁচিতে ঋতুরাজ করেছিলেন মাত্র 8 রান। ব্যর্থতা ভুলে রায়পুরে দুরন্ত সেঞ্চুরি করেন তিনি। একাধিকবার তাকে নানান পরামর্শ দিতে দেখা গিয়েছে বিরাটকে। সেই পরামর্শ মতো মাথা ঠান্ডা রেখে তার ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তরিত করেন। সম্প্রচারকারী চ্যানেলকে গাভাস্কার বলছেন, বিরাট এবং ঋতুরাজ যেভাবে সেই জুটি গড়ে তুলেছে তা এক কথায় অসাধারণ। জনসেনের ভয়ঙ্কর বাউন্সার ঋতুরাজকে স্বাগত জানিয়েছিল। ওর মতো ব্যাটার হতচকিত হয়ে যায়। আগের বলেই যশস্বীকে আউট করে জনসেন, তাই ঋতুরাজকেও শার্প বাউন্সার দেয়, যা গ্লাভসে লেগে উইকেটের পিছন দিয়ে বাউন্ডারির সীমানা বেরোয়। সঙ্গে সঙ্গে কোহলি এগিয়ে এসে ওকে পরামর্শ দেয়। সানির সংযোজন, ঋতুরাজ প্রথম ম্যাচে কিছুটা হয়তো নার্ভাস ছিল। যেটুকু সময় ক্রিজে ছিল ওকে দেখে বেশ ভালোই লাগছিল। তবে দুরন্ত ক্যাচ নেয় ব্রেভিস। রান পেতে গেলে মাঝে মাঝে ভাগ্যেরও সহায়তা দরকার হয়, সেটাও পায়নি। সেই কারণে সানি মনে করেন কোহলির পরামর্শ সিএসকে অধিনায়কের ব্যাটিংয়ের প্রভাব রেখেছে, আর তা অক্ষরে অক্ষরে পালন করে সুফলও পেয়েছেন ঋতুরাজ। তিনি আরও বলেন, কোহলির পরামর্শেও সুফল পেয়েছে, মানসিকভাবেও শক্তিশালী করে তুলেছে নিজেকে। পরের বলটাতেই ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে, একেবারে ফ্রন্ট ফুটে। বিরাট যেভাবে ওকে গাইড করেছে তা খুবই প্রশংসনীয়। নিজে রান করেছে, সঙ্গীকেও রান করতে সাহায্য করেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 22 গজে ওরা দুর্দান্ত ছিল। বিরাটের মতো একজন সিনিয়র ক্রিকেটার যেভাবে একজন তরুণ খেলোয়াড়কে পথ দেখাচ্ছেন তা দেখে সত্যিই ভালো লাগছে। উল্লেখ্য, 195 রানের জুটি গড়েছেন বিরাট ঋতু, যা একটা রেকর্ডও বটে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার একদিনের আন্তর্জাতিকে এটাই যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটি। ভারতীয় দলের ইনিংস শেষে সম্প্রচারকারী চ্যানেলকে ঋতুরাজ বলেন, বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার স্বপ্ন ছিল অনেক দিন, সেই স্বপ্ন পূরণ হলো। জুটিটাও দারুণ হয়েছে। যখন ব্যাটিং করছি বিরাট ভাইয়ের কাছে অনেক সাহায্য পেয়েছি। আমাকে ফিল্ডিংয়ের গ্যাপ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। এমনকি কে কেমন বল করে, কে কোন লেন্থে বল করে, কার বল কিভাবে খেলতে হবে সবকিছুইও বলে দিয়েছে। এতে উপকৃত হয়েছি। আমরা ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে এগোচ্ছিলাম। আর এবার কোহলির এহেন ভূমিকায় মুগ্ধ গাভাস্কারও। উল্লেখ্য, রায়পুরে একগুচ্ছ নজির গড়ে 53তম সেঞ্চুরি হাঁকিয়েছেন কিং কোহলিও। হাই নিউজ নেটওয়ার্ক। 15 বছর পরে ফের বিজয় হাজারে ট্রফি খেলবেন বিরাট কোহলি। জানা গিয়েছে, দিল্লি ক্রিকেট সংস্থাকে বিরাট জানিয়ে দিয়েছেন তিনি নামবেন বিজয় হাজারে ট্রফি খেলতে। সেই ম্যাচগুলি খেলা হবে বিরাটের ঘর বলে পরিচিত বেঙ্গালুরুতেই। 15 বছর পর ফের বিজয় হাজারে ট্রফি খেলবেন বিরাট কোহলি। জানা গিয়েছে, দিল্লি ক্রিকেট সংস্থাকে বিরাট জানিয়ে দিয়েছেন তিনি নামবেন বিজয় হাজারে ট্রফি খেলতে। সেই ম্যাচগুলি খেলা হবে বিরাটের ঘর বলে পরিচিত বেঙ্গালুরুতে। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের কিং কোহলির ব্যাটিং দেখতে পাবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়, কারণ পদপিষ্ট কাণ্ডের পর থেকে চিন্নাস্বামীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিরাটের বিজয় হাজারে খেলা নিয়ে মঙ্গলবার কার্যত থ্রিলার সিনেমা তৈরি হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই। প্রথমে শোনা যায় তিনি সাফ বোর্ডকে বার্তা দিয়েছেন খেলবেন না বিজয় হাজারে, কারণ রবিবার সেঞ্চুরির পর মাঠে বিরাট জানিয়েছিলেন তিনি অতিরিক্ত প্রস্তুতিতে বিশ্বাস করেন না। অন্যদিকে রোহিত শর্মা জানিয়ে দেন তিনি ঘরোয়া ক্রিকেটে নামতে চান। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও তিনি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী দিনে মুম্বাইয়ের হয়ে নামতে চান বিজয় হাজারে ট্রফিতেও। বিরাটের এহেন সিদ্ধান্তে বিপাকে পড়ে বোর্ড, কারণ ঘরোয়া ক্রিকেট খেলা এক প্রকার বাধ্যতামূলক করা হয়েছে। রোহিতের মতো মহাতারকাও খেলছেন, তাহলে একজন ক্রিকেটার ব্যতিক্রমী হন কি করে? এই গুঞ্জনের ঘণ্টা দুয়েকের মধ্যে বিরাটের ইউটার্ন। বিজয় হাজারে খেলতে রাজি হয়ে যান কিং কোহলি। ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি জানিয়ে দেন বিরাট বিজয় হাজারে ট্রফি খেলবেন, তবে কটা ম্যাচে বা কোন ম্যাচে খেলবেন সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু আচমকা কেন সিদ্ধান্ত বদল করলেন কোহলি? ক্রিকেট বিশ্লেষকদের মতে সম্ভবত নির্বাচন প্রক্রিয়ার কথা ভেবেই মত বদল বিরাটের। ঘরোয়া ক্রিকেট না খেলে জাতীয় দলে সুযোগ পাওয়া যায় এমন উদাহরণ প্রতিষ্ঠা করতে চাননি তিনি। উল্লেখ্য, বিরাটকে দেখতে রঞ্জি ট্রফির ম্যাচেও 12,000-এর বেশি দর্শক হয়েছিল। তিনি বিজয় হাজারে ট্রফি খেললেও দর্শকদের উন্মাদনা একই রকম থাকবে বলেই ধরে নিচ্ছে ক্রিকেট মহল। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক চললে নতুন বছরের শুরুতে খুব সম্ভবত 2 থেকে 3টে ম্যাচ খেলবেন কোহলি। 3রা জানুয়ারি সার্ভিসেস বনাম দিল্লি, 6 জানুয়ারি রেলওয়েজ বনাম দিল্লি, 8 জানুয়ারি হরিয়ানা বনাম দিল্লি। ওয়াকিবহাল মহলের ধারণা আগামী 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। বিরাট ভারতে আর থাকেন না, এখন থাকেন লন্ডনে, তাই টানা খেললে তার পক্ষে ফিরে যাওয়া সুবিধার। 3টে ম্যাচই চিন্নাস্বামীতে আয়োজন করা হতে পারে, তবে গ্যালারি ফাঁকা রেখে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্রুতই শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ এবং অন্যান্য লিগ। ক্লাবগুলির সঙ্গে বৈঠকে আশ্বাস দিল ক্রীড়া মন্ত্রক। তবে কিভাবে সেই লিগগুলি হবে তা নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি মন্ত্রক। সবটা নির্ভর সুপ্রিম কোর্টের শুনানিতে। দ্রুতই শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ এবং অন্যান্য লিগ। ক্লাবগুলির সঙ্গে বৈঠকে আশ্বাস দিল ক্রীড়া মন্ত্রক। তবে কিভাবে সেই লিগ হবে তা নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি মন্ত্রক। সবটাই জানানো হবে সুপ্রিম কোর্টের শুনানিতে। বুধবার ভারতীয় ফুটবলের সব স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। প্রথমে বৈঠক করা হয় আইএসএল ক্লাবগুলির সঙ্গে। তাতে ক্রীড়া মন্ত্রকের অন্য আধিকারিকরা থাকলেও ক্রীড়ামন্ত্রী ছিলেন না। পরে আই লিগ ক্লাব, বিভিন্ন সম্প্রচারকারী সংস্থা এবং ফেডারেশনের কর্তাদের সঙ্গে কথা বলেন ক্রীড়া মন্ত্রকের কর্তারা। শেষে ক্রীড়ামন্ত্রী সব পক্ষকে একত্রিত করে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। তিনি সব পক্ষের কাছে জানতে চান, কেন এত বড় দেশে প্রথম সারির লিগ হচ্ছে না, সমস্যা কোথায়? তাতে নানা পক্ষ নানা সমস্যার কথা তুলে ধরে। কেউ সুপ্রিম কোর্টের দোহাই দেন, কেউ স্পন্সরের অভাবকে দায়ী করেন। শেষে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়ে দেন খুব শীঘ্রই ফুটবল মরশুম শুরু হবে। ক্লাবগুলি যেন নিজেদের মতো প্রস্তুতি শুরু করেন। তিনি বলেন, এত বড় দেশে ফুটবল হওয়া উচিত, কিন্তু কিভাবে সেই লিগ হবে কোনো রোডম্যাপ ক্রীড়ামন্ত্রক ক্লাবগুলিকে দেয়নি। মনে করা হচ্ছে ওই রোডম্যাপ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতেই জানানো হবে। তবে ক্লাবগুলি মোটামুটিভাবে আশ্বস্ত। সূত্রের খবর, এদিন এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি প্রস্তাব দেয় যে ক্লাবগুলি নিজেরা টাকা তুলে লিগ করতে পারে। আবার দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজ প্রস্তাব দেন 20টা দল মিলিয়ে একটাই লিগ হোক। তবে ক্রীড়া মন্ত্রক এসব নিয়ে কিছুই বলেননি। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পরে জানানো হয়েছে আলাদা করে লিগ করার প্রস্তাবে তাদের সম্মতি নেই। হাই নিউজ নেটওয়ার্ক। সম্মান নষ্ট হচ্ছে। ট্রান্সফার মামলার শুনানিতে ঢিলেমি এআইএফএফ কে আইনি নোটিশ আনোয়ারের। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজির মাঝে পড়ে আনোয়ার আলীর মামলা ঝুলে ফেডারেশনের অ্যাপিল কমিটিতে। 1 বছরেরও বেশি সময় মামলায় কোনো অগ্রগতি নেই। এই দীর্ঘ সময়ে মামলার কোনো রকম শুনানি করেনি ফেডারেশনের অ্যাপিল কমিটি। জানিয়ে এবার ফেডারেশনকে কড়া ভাষায় আইনি নোটিশ পাঠালেন আনোয়ারের আইনজীবী। ওই নোটিশে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল ফুটবলারকে নিয়ে টানা হ্যাচড়া হচ্ছে।
এতে অহেতুক সম্মানহানি হচ্ছে আনোয়ারের। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজির মাঝে পড়ে আনোয়ার আলীর মামলা ঝুলে ফেডারেশনের অ্যাপিল কমিটিতে, জানিয়ে সব পক্ষই অসন্তুষ্ট। দিন কয়েক আগেই এই নিয়ে ফিফাকে চিঠি পাঠিয়েছে মোহনবাগান। ফিফা তরফে ফেডারেশনের চিঠি আসার পরেই অ্যাপিল কমিটিতে তোড়জোড়। কিন্তু কোনো এক অজানা কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বিষয়টি ফের হিমঘরে পাঠানোর ব্যবস্থা করেছেন। অ্যাপিল কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন বারবার আনোয়ার আলীর ইস্যু নিয়ে মিটিং করতে চাইলেও কমিটির সদস্যদের অভাবে করা সম্ভব হয়নি। এই কারণ দেখিয়ে বারবার শুনানি ভেস্তে গিয়েছে। এর মধ্যে অ্যাপিল কমিটির সদস্য অবসরপ্রাপ্ত জেলা বিচারক অশোক ত্রিপাঠী 8ই নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে আনোয়ার আলীর শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন। তখন 8ই নভেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন আদেশ দেন 12ই নভেম্বর এবং 13ই নভেম্বর এই দুদিন আনোয়ার আলীর পক্ষে আইনজীবীর যুক্তি শোনা হবে। ঠিক ছিল এরপর শোনা হবে ইস্টবেঙ্গলের আইনজীবীর বক্তব্য। কিন্তু ফের অ্যাপিল কমিটির কোরাম সম্পূর্ণ না হওয়ায় ফের শুনানি মুলতবি হয়ে যায়। দীর্ঘদিন থেকে ঝুলে থাকা আনোয়ার আলীর বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য এবার চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন কিছুটা বিরক্ত হয়েই নির্দেশ দেন অবিলম্বে অ্যাপিল কমিটির কোরাম সম্পূর্ণ করতে হবে। সেই মতো ঠিক হয় মামলাটির শুনানি হবে 28 এবং 29শে নভেম্বর। নয়াদিল্লির কৈলাস কলোনিতে এই মামলার শুনানির জায়গা ঠিক হয়। অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে এও জানান যে এবার কোরাম গঠনে ব্যর্থ হলে তা গুরুতরভাবেই বিবেচিত হবে। কিন্তু কোথায় কি, এখনো কোরাম গঠনও হয়নি, শুনানিও হয়নি। এই পরিস্থিতিতে এবার এআইএফএফকে আইনি নোটিশ পাঠালেন আনোয়ার নিজেও। আইনজীবী মারফত পাঠানো ওই নোটিশে আনোয়ারের দাবি এই বিষয়টি 1 বছরেরও বেশি সময় ধরে ঝুলে। এর মধ্যে সব পক্ষই ফেডারেশনের অ্যাপিল কমিটির সামনে নিজেদের বক্তব্য রেখেছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে চূড়ান্ত শুনানি হচ্ছে না। এ অহেতুক ঢিলেমির জন্য আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যেহেতু অহেতুক এই মামলার সঙ্গে আনোয়ারের নাম জড়িয়ে, তাই তার সম্মানহানিও হচ্ছে। আনোয়ার ওই নোটিশে জানিয়েছেন এই মামলা থেকে একজন অ্যাপিল কমিটির সদস্য নিজেকে সরিয়ে নিয়েছেন, কিন্তু তাহলেও কোরামে আরও 4 সদস্য থাকেন, সেটাতেও কোরাম তৈরি করে মামলা শুনানি করা যায়। মজার কথা হলো মোহনবাগান থেকে বিতর্কিতভাবে ইস্টবেঙ্গলে আনোয়ার সই করার পর 1 বছরেরও বেশি সময় পেরিয়েছে। ইস্টবেঙ্গলের সঙ্গে ভারতীয় দলের ফেডারেশনের যুক্তিও রয়েছে আর মাত্র 6 মাসের। অথচ এতদিনেও তার ট্রান্সফার বিতর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হল না। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।